হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে ভিডিওটা শুরু করার আগে আমরা আমরা ভিউয়ার্সদের কাছে একটা ক্ষমা চাই নিতেছি। গতকালকের আপডেট ম্যাচের আপডেটটা আমরা দিতে পারছি না ডিউ টু সাম টেকনিক্যাল ফল্ট। তো তো আমরা আমাদের ক্ষমা করবেন আপনারা। তো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা আজকের ম্যাচের আপডেটটাও দিমু, পাশাপাশি গতকালকের ম্যাচটা নিয়েও কিছু কিছু আলোচনা করুন। তো প্রথম সেগমেন্টে আজকের ম্যাচের ডিসকাশনটা, আর নেক্সট সেগমেন্টে আমরা গতকালকের ম্যাচটা নিয়ে কিছু ডিসকাশন করুন। তারপর তো আমরা প্রি ম্যাচ শো অ্যাজ ওয়েলওয়েজ থাকবেই। তো তো চলো এবার শুরু করি। তো আজকে ম্যাচটা যদি নিয়ে ডিসকাশন করি, আজকে আহ, গুজরাট টাইটান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ হয়েছে। তো গুজরাট টাইটান্স ইন টোটাল 89 করছে 17 ওভার 3 বলে। তাদের তরফ থেকে কেউই বেশি রান করতে পারছে না, যেহেতু ব্যাটিং কলাপস দেখে যেতেছে। ইন টোটালে 89 করছে পুরা টিম মিলাইয়া। তো এই জায়গাতে জাস্ট রাশিদ খানই 31 রান করছে। আর দিল্লি ক্যাপিটালস এর তরফ থেকে তো খুবই ভালো বোলিং, ইভেন কি ভালো ফিল্ডিং, ভালো কিপিং। তো খালিল এক এক উইকেট নিছে 18 রান দিয়া। ক্রিস্টেন স্টাফস আমরা জানি হে উইকেট কিপার, হে আজকে হে সেটা 2 উইকেট নিয়ে গেছে গা। তার পাশাপাশি মুকেশ কুমার 3 উইকেট নিছে। আর এই রানটা দিল্লি ক্যাপিটালস 8 ওভার 5 বলে চেস করে নিছে। তো দিল্লি ক্যাপিটালসও কি করছে, 4 উইকেট হারাইলেছে এই রানটা চেস করতে গিয়েছিল। তো তাদের তরফ থেকে এরকমই কেউই বেশি রান করতে পারছে না। জাস্ট শাই হোপ 19 রান করছে 10 বলে। আর ঋষভ পান্ট 16 রান করছে 11 বলে। আর ম্যাকগার্ক যে ওপেনিং করছিল, তো হে 20 রান করছে 10 বলে। আর জিটি জিটির তরফ থেকে কেউই ভালো বোলিং করতে পারছে না। ভালো বোলিং করলে হয়তো বা ম্যাচটা এরকম ম্যাচ তো কোনোভাবে আটকানো যেত না। তো তো কি মনে হয় তোমরা আজকের ম্যাচটা দেখে? কালকে যে ম্যাচটা গেছে জমজমাট, আর আজকে এটার পুরো বিপরীত ম্যাচ হচ্ছে, একদম সাদা মাটা। মানে আহ, এরকম বসে বাইরে গেছি, বাইরে এদিকে খেলা শেষ, অনেকটা এরকমই হয়েছে। যেমন তবে দিল্লি ক্যাপিটাল ভালো বল করছে, আর তাদের ফিল্ডিং তো মানে দারুণ। ক্যাপ্টেন্সিও ভালো করছে, যার লিগে ঋষভ পান্ত ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও পাইছে, ক্যাপ্টেন্সি আর ফিল্ডিং মানে কিপিং এর লিগা। কিন্তু গুজরাট টাইটান্স মানে কি বুঝা ব্যাট করলো, কেমনে ব্যাট করলো তারই জানে। এমনও না যে দিল্লি ক্যাপিটালস তারা খুব আহামরি এরকম কোনো বল করছে বা আনপ্লেয়েবল বল হয়েছে। প্রথম 6টা উইকেটের মধ্যে একটা ঋষভ পান্ত দারুণ ক্যাচ নিছে, তারপর একটা রান আউট হয়েছে সাই সুদর্শন আর ক্রিস্টান স্টাফস উইকেট কিপার। সম্ভবত নেটস এর মধ্যে দিল্লির প্র্যাকটিসটার সময় স্টাফ এমনি স্পিন ট্রাই করতেছিল, ঋষভ পান্তের নজরে লাগছে, অফিয়ারে বল করাইছে, একেবারে 2 উইকেট, দুইটা স্টাম্পিং, মানে বিরাট বিষয়। তো তারা আজকে ফিল্ডিং এ টাইটান্স এর ব্যাটিং এও সেই কনফিডেন্স দেখা যায় না, যদি শুভমন গিল যদি ভালো না খেলে। তারা ডেভিড মিলার আজকে অনেক দিন মানে 3-4টা ম্যাচে মিস করছিল ইনজুরির কারণে, আজকে আইসে কিন্তু কিছু করতে পারছে না। তবে লাস্ট পর্যন্ত তারা যদি ইম্প্যাক্ট প্লেয়ার আছে শাহরুখ খান, জিরো করছে, যদি তারা পুরোপুরি ওভার খেলতে পারতো, হয়তো আর একটু স্কোরটা হয়তো ম্যাচটা আর একটু মানে লম্বা যাইতো। মানে একদম নিরস ম্যাচ হয়েছে আজকে। কম্পিটিটিভ স্কোর রেডি করতে পারছেন আর কি তারা। তবে যে স্কোরটা করছে 90, 89, 89, এটা তো এই রানে ম্যাচ জিতা ইম্পসিবল। এরপরেও যদি গুজরাট টাইটান্স বোলিং এর সময় কিছু মানে এইসব স্কোর ডিফেন্ড করতে গেলে এক্সট্রা অর্ডিনারি চিন্তা ভাবনা করতে লাগবে। তো তারা ম্যাকগুর্ক নামছে ফার্স্ট বলে 6, অ্যাটাকিং প্লেয়ার অ্যাটাক করছে। তারপরে তারা 3 ওভারে 2টা উইকেট আউট হয়ে গেছে গা, ম্যাকগার্ক আউট আউট হয়ে গেছে, পৃথ্বী শাহ আউট হয়ে গেছে 3 ওভারের সময়তে। মানে আমি ভাবছি যে চতুর্থ ওভারে যদি রশিদ খান আনা হইতো, তবে মানে এটা কইতাম না যে ম্যাচটা হয়তো বা গুজরাট জিততে দিত, তবে ম্যাচটা আর একটু কন্টেস্ট হইল আশা করি। যে সময় রশিদ খান রাজা তখন মনে হয় 20-22 রান লাগতো, কিছু করার নাই। বুঝলাম। তো প্রসেনজিৎ দা, তোমার কি তা মনে হয়? আমার মনে হয় গুজরাট টাইটান্সটা নিজেদের ব্যালেন্সটা হারিয়ে লাইতেছে আস্তে আস্তে। যে এই গুজরাট টিম আগে আমরা দেখে আছি, লাস্ট 2-3 বছর ধরে যে গুজরাট টিমের আমরা দেখে আছি, সেই গুজরাট টিমের ব্যালেন্স এখন আর নাই। আমরা আগে দেখতাম যে কি গুজরাট টাইটান্স এর ব্যাটিং ঠিক আছে, অর্ডারটা সব ভালো, কিন্তু গুজরাট টাইটান্স আগে কি হতো, কোনো না কোনো প্লেয়ার টিমের হয়ে দাঁড়াইতো। কোনো সময় মিলার দাঁড়াইতো, কোনো সময় সাহা দাঁড়াইতো, কোনো সময় গিল, কোনো সময় হার্দিক, কোনো সময় তেওয়াতিয়া, কোনো সময় রাশিদ। কিন্তু এখন দেখতাছি সেই যে দাঁড়ানোর যে
প্লেয়ারটা সেই বর্ষাটা এখন গুজরাট টাইটান্সে নাই, কারোর মধ্যে নাই, এমনই দেখা যাচ্ছে যে টিমটা মনে হয় যে ভাঙ্গা গেছে গা। ওই জিনিসটাই আজকের ম্যাচে দেখা গেছে যে প্রথম দুইটা উইকেট গেছে, যাইতাছে 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 যাইতাছে, তারপরে রাশিদ খান কিছু স্ট্রাগল করছে, কিন্তু একলা আর একজন বোলিং ডিপার্টমেন্ট, একটা বলার আর কতটুকু লয়ে যাবো? তো ব্যাটসম্যান যতটুকু নেই দায়িত্বটা নিব, ততক্ষণ পর্যন্ত বলার উপর রাশিদ খান ঠিক আছে, রাশিদ খানের ইনিংস খেলে গেছে, রাশিদ খান যে ইনিংস খেলা দরকার সেই ইনিংস রাশিদ খান খেলে গেছে, কিন্তু উপরের আজকে ব্যাটসম্যান টোটাল 7 জন ব্যাটসম্যান খেলছে, 7 জনের জায়গায় যদি রাশিদ খান বোলিং ডিপার্টমেন্টে 7 জন ব্যাটসম্যানের পারফরমেন্সের পরও যদি এই অবস্থা হয়, এই থেকে বোঝা যায় যে গুজরাট কোন দিকে যাইতেছে। আমার মনে হয় গুজরাট ম্যানেজমেন্ট, এটা জাস্ট একটা সাজেশন যে গুজরাটের একটা এনভায়রনমেন্টটা দেখতে লাগবে যে গুজরাট কি লেগে লাস্ট তারা অনেক ম্যাচ ধরে কোনো পারফরমেন্স দেখাতে পারতেছে না, ইমপ্রেসিভ কোনো পারফরমেন্স দেখাতে পারতেছে না, যে লাস্ট 2 বছর ধরে যেটা দেখাছে। এখন হয়তো দেখবা যে হার্দিকের উপর একটা প্রেসার আইব, মানে প্রেসার না, হার্দিকের উপরে একটা করে গেছে, আর হার্দিক যাওয়ার পরে কি হয়েছে। তা আমার মনে হয় যে গুজরাট ব্যালেন্স হারাই লাইছে। আর দিল্লির তরফ থেকে যদি কই, দিল্লি আজকে ভালোই পারফর্ম করছে, ঋষভ পান্থের কিপিং খুব অসাধারণ করছে, তার যে স্টাম্পিং, মানে বোলিং এর থেকেও আমার মনে হয় যে আজকে ঋষভ পান্থের উইকেট নেওয়ার পিছনে ঋষভ পান্থের ভূমিকা অনেক বেশি আছিল। তো ওভারঅল দিল্লি আজকের লাগে অনেক ভালোই খেলছে। তো এই সেই ভালো খেলার ফলেই আজকে দিল্লিটা জয় পাইছে, এতটুকুই। তবে হার্দিক যাওয়ার পর আর গুজরাট মানে হার্দিক যাওয়ার আগে আর হার্দিক যাওয়ার পর গুজরাট একটু ডিফারেন্স থাকবেই। প্রথম কথা হইছে হার্দিক এজ এ অলরাউন্ডার পারফরমেন্স করতো, মানে এজ এ টিমে থাকতো। আর প্লাস পাশাপাশি ওই ওই 2 বছর ধরে মোহাম্মদ শামি তারা লিডিং, মানে কি কইতে লিড অফ অ্যাটাক আসলো। তো এইবার তো মোহাম্মদ শামি ইনজুর্ড, তার পাশাপাশি তার বোলিং ডিপার্টমেন্টও কিছুটা উইক হয়ে আছে, ইভেন কি ব্যাটিংও তো উইক হয়েছে, কারণ হার্দিকের রিপ্লেসমেন্টে তারা কেউ পাইছে না। ইভেন তারা ট্রাই করছিল আজমতুল্লাহ উমর আজরে, তারা ইভেন ট্রাই করছিল, অপশন থেকে বাই করছে, পাশাপাশি এর চান্সও দিছিল, কিন্তু আপ টু দা মার্ক পারফরমেন্স করতে পারছে না। তো আজকের ম্যাচে ঋষভ পান্তের কিপিং নিয়ে তোমরা কিরকম মানে কিরকম লাগলো? আমার কাছে তো খুব ইমপ্রেসিভ লাগছে। তো তোমার কি মনে হয়? দারুন দারুন, এর কিপিং, ক্যাপ্টেন্সি, যেভাবে ড্রাইভ দিয়া বল ধরছে, ক্যাচ ধরছে, স্টাম্পিং করছে, লেগ স্টাম্পের বল মানে স্টাম্পিং করছে। তবে সেকেন্ড স্টাম্পিংটা আমার কাছে কন্ট্রোভার্সিয়াল মনে হয়েছে। আমার মনে হচ্ছে বলটা হাতে ঠিকঠাক গেছে, গ্লাভ দিয়ে ভাঙছে, যদিও থার্ড আম্পায়ার দেখছে, দেখি আউট দিছে। তবে কিপিং এ দারুণ করছে আজকে। প্লাস আজকে একটা জিনিস আমি দেখলাম, আজকে কি মাঠে কি ফ্যান্স, কারণ এটা তো আহ, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাঠের মধ্যে একটা, কিন্তু আজকে যে গ্রাউন্ডে খেলেছে আহমেদাবাদ, প্রচুর দর্শক, 1,25,000 মনে ক্যাপাসিটি। দর্শক তো হওয়ার কথা, কিন্তু আজকে একটা জিনিস নোটিস করলাম, ম্যাচ শুরু হয়েছে পর থেকেই স্টাম্প মাইকের মধ্যে ঋষভ পান্তের কমেন্ট্রি শোনা যাচ্ছে যে এসেডাল উসেডাল, ইভেন স্টাফসেরও হিন্দিতে কইতাছে যে আগে বাড়েগা, এই এমনি মানে হিন্দিতে কইতাছে কি বল করার লিগে। স্টাফস কি হিন্দি বুঝেনি, যাই হোক। কিন্তু এ আজকে পুরো একদম মানে ক্যাপ্টেন যে অ্যাক্টিভ থাকতে লাগে, এটা আজকে দেখাই দিচ্ছে। লাস্ট যে 2-4টা ম্যাচের মধ্যে হ্যাঁ এটা মিস আসলো। এনিমেটেড আসলো অনেকটা আজকে। তো তবে আরেকটা কথা আমি ইনক্লুড করে দিই, আজকে যে স্টেডিয়ামে খেলা হয়েছে আহমেদাবাদ, এই মাঠের মধ্যে যত গুজরাটের হোম গ্রাউন্ড, কিন্তু এই স্টেডিয়ামের মধ্যে, এই গ্রাউন্ডের মধ্যে উইনিং রেকর্ড সব থেকে বেশি ভালো দিল্লি ক্যাপিটালস এর। তারা প্রায় 70% উইনিং রেকর্ড আজকেও দিচ্ছে। আজকেরটা নিয়ে আসে 70%-এর কাছাকাছি। বুঝলাম, ঠিক আছে। এন্টারটেনমেন্ট লাগছে না? তো গতকালকের ম্যাচটা আরো বেশি এন্টারটেনমেন্ট হয়েছে। তো গতকালকের ম্যাচটা দেখে তোমরা কি তেমন হয়েছে? জশ দা বস আর কি কম, একা খেলা চলে গেছে, মানে হাউ যে ইজ দ্য যায় জোশ? 36 বলে 96 রান লাগবে। এই জায়গা থেকে যদিও হেল্প করছে আহ, রব্বান পাওয়েল। হ্যাঁ, রব্বান পাওয়েল শুরু করছিল, সুনীল নারায়ণের ওভার থেকে করছিল, কিন্তু লাস্ট পর্যন্ত দেখাই দিছে যে একা চেস কিভাবে করতে লাগে। আমি তো ভাবছি হ্যাঁ কিন্তু ইনজোর্ড আসতো লাস্ট পর্যন্ত, হ্যাঁ লাস্টে যখন 2 বলে 3 লাগতো, রানটাদের নিচে আমি যখন দেখলাম লাস্টে রানটানের সময়, হ্যাঁ মানে আহ, আস্তে আস্তে মানে দৌড়াইতে পারতেছিল না। কিন্তু যাই হোক, দারুণ ম্যাচ খেলছে, একা সিঙ্গেল হ্যান্ডেডলি জিতাইছে। আমার মনে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চেজ এটা আইপিএল এর লিগা। যদি আজকে হরভজন সিং কমেন্ট্রিতেও কইছে যে এই ম্যাচটা জশ বাটলারের জায়গায় যদি বিরাট কোহলি যদি সেম ম্যাচটা জিতাইতো, সেম ইনিংসটা খেললা ম্যাচটা জিতে লিয়ে যেত, তাহলে সম্ভবত আমরা দর্শক
প্লাস কমেন্টেটরসও নেক্সট 2 মাস পর্যন্ত এই বিরাট কোহলির সুনাম গানই গাওয়া হইলে। তো হরভজন সিং বলছে সেম জর্জ বাটলারও টি-20 লেজেন্ড, ওরে নিয়ে আসলে এরকম কথা কোয়া দরকার। দারুণ ম্যাচ খেল, দারুণ, আর মানে এটা ওই ভাষা বা কইয়া প্রকাশ করা যেত না। ওরে নিয়ে ইন্ডিয়ার মানুষ কেড়ে চর্চা করতো। হ্যাঁ, ওরে নিয়ে করবো হচ্ছে ইংল্যান্ডের মানুষ, ইন্ডিয়ার মানুষ কেড়ে ওরে নিয়ে চর্চা করবো। ও অতিথি মানুষ, ভালো পারফর্ম করছে, 2 দিন সেলিব্রেট করবো বা একদিন সেলিব্রেট করবো। বিরাট কোহলি হচ্ছে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ফোলা, তো হেরে লইয়া সেলিব্রেট করতো নাকি বিদেশের ফোলা, মানে তাও ইংল্যান্ডের প্লেয়ার, যে ইংরেজ আমরা ইয়ে করে গেছে। আচ্ছা, এটা বেশি হয়ে যাবো গা। ঠিক আছে নি, হরভজন সিং এটা কোনো কথা কইলো যে বিরাট কোহলি অবভিয়াসলি করুম না, নিজের দেশের প্লেয়ারের লেগে সাপোর্ট করতাম না, কোন দেশের প্লেয়ারের লেগে এটা সাপোর্ট করুম? এটা তোমার কথা আমি মানি না, এটা আরসিবির ফ্যানের কথা বললেই মানি। না না, আরসিবি না, এখানে বিরাট কোহলি না। ওই দিনকে যদি রোহিত শর্মা যদি এটা উইনিং করে যাইতো চেন্নাইয়ের এগেইনস্টে, তাহলে রোহিত শর্মার লইও করা হইতো। অবশ্যই, এটাই তো বুঝতেছি আমি। যদি মানে এমন ম্যাচ যে কোনো প্লেয়ার যদি জিতে আনতে পারে, দারুণ। মানে এ, যেমন 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 ওয়ার্ল্ড রিঙ্কু, কাপের সময় ফাকার জামান কিন্তু একটা খেলা খেলছিল নিউজিল্যান্ডের লগে, 400+ টার্গেটের মধ্যে 20টি টেস্ট লিগা কম ওভারে রানটাও কমায় যাবে। ফাকার জামানও একটা ভালো ইনিংস খেলছে। কিন্তু আমি এমনি অন্য টিমের এক্সাম্পল দিতেছি আর কি, ইন্ডিয়ান বাদে। তো এরকম ইনিংস যে কোনো প্লেয়ার যদি খেলে, এটা নিয়ে চর্চা করা দরকার আমার মনে হয়। যেমন এই কি জানি কয়, ইন ক্রিকেটিং মেক্স, অ্যাসপেক্টস মনে করো, যদি মানে ক্রিকেটিং অ্যাসপেক্ট নিয়ে যারা কথাবার্তা কয়, যারা কমেন্টারি করে, যারা এক্সপার্ট, তারা কিন্তু হের মানে চেজডারে সবাই মানে প্রেইজ করতেছে। এখন জানি না কারা কি করতেছে, কারণ ইন টোটাল যদি তুমি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখো, ইন্ডিয়ান ফ্যান্সরা বেশি। তো ইন্ডিয়ান ফ্যান্স তো ইন্ডিয়ান প্লেয়াররা যদি কোন রকম এরকম চেঞ্জ করে তুলে, তো অবশ্যই যে সময় আমরা বিরাট কোহলি 8 বলে 28 রান না সামথিং এরকম কিছু লাগলো পাকিস্তানের এগেনস্টে, তো ওই জায়গায় যে এরকম ভাবে খেলছে, তো এটাও কিন্তু একটা প্লাস প্লাস। তো আর পাশাপাশি আমি গতকালকের ম্যাচটা যদি কই, মানে আমি যত বছর ধরে টি-20 ক্রিকেট দেখতেছি, এরকম চেজ ইম্পসিবল এজ এন ওপেনার। মিডল অর্ডারে অনেক পারফরমেন্স বলতে এরকম এটাও খুব কমই আছে। একমাত্র আমার কাইরন পোলার্ডের কিছু কিছু ম্যাচ মনে হইতেছে, আর এবি ডিভিলিয়ার্স এর 2016-র মেবি সেমিফাইনাল ম্যাচটা, যেটা গুজরাট লায়ন্স এর এগেনস্টে আসলো, এই ম্যাচটা ওই 1 2 3 4টা ম্যাচই আমার মনে হইতেছে। ইভেন কি রিঙ্কু সিং এর ম্যাচটাও মানে তুমি বাদ দিতে পারতা না, যেটা 5 বলে 5 ছক্কা মেরে খেলাটা জিতেছিল। আর পাশাপাশি রাহুল তেভাটিয়ার ইনিংসটাও আসলো ওই পাঞ্জাবের এগেনস্টে, যে সময় রাহুল তেভাটিয়া রাজস্থানের হয়ে খেলতো। তো মিডল অর্ডাররা অনেক রকম, মিডল অর্ডারে যারা খেলছে অনেকে এরকম ম্যাচ জিতাইছে, বাট ওপেনার খুব কমই আছে। যদি ওই দিন রোহিত শর্মা জিতাতে পারতো, তো রোহিত শর্মার খুব প্রেজ হইতো, কারণ রোহিত শর্মা এটা একটা খুবই বাম্পার ম্যাচ হয়েছিল। যে হয়তো বা রুবমেন পাউলের মতো স্টার মানে হেল্প পাইছে না রোহিত শর্মা, কিন্তু জিতাতে পারতো 205 রান, আর তারা আর গতকালকে টেস্ট 225 রান, মানে অলরেডি 20 রান বেশি। আমরা যে সময় 36 বলে 96 লাগে অলরেডি মানে বাইপান ইসলাম যে জজ এটা উইকেটও গেছে গা। সত্যি কথা, যেটা উইকেটও গেছে ওই জায়গায় ম্যাচটা জিতান ইম্পসিবল। তো এই জায়গায় একটা ইম্পসিবল রান চেস করছে, এটা হিউজ হিউজ। তো যেমন আমার মনে হয় না এরকম আর ম্যাচ থাকবে যেমন হইছে আর, মানে হিস্ট্রি অফ ক্রিকেট টি-20। জজ বাটলারে যে কালকে খেলছে, জজ বাটলার লাস্ট 18 বল, পুরো 18 বল জজ বাটলারে খেলছে, হম হম, নিজে পুরো গেছে। 18 বল, একদম পুরো নিজে 18 বল হে খেললে সেটা 46 রান করছে। তো ওদের রোহিত শর্মা কিল্লেগা হে শর্ট সিঙ্গেল সিঙ্গেল, যদি তোমার যদি অপোজিশন ব্যাটসম্যান যদি ভালো না থাকে, তুমি কেড়ে সিঙ্গেলটা লই এসে তুমি কইবা যে আমি তো বল পাইছি না, আমি এটা পাইছি না, আমি হেতা পাইছি না, কই এসে তুমি হইতো না। তো তুমি যদি লাস্ট পর্যন্ত তুমি যদি মানো যে তোমার অপোজিশন কেউ, মানে অপোজিশন বলতে তোমার সাপোর্ট করার কেউ নাই, তাহলে তো তুমি পুরো রেসপন্সিবিলিটি লইতে লাগবো। যেটা কিছুদিন আগে ম্যাক্সওয়েল নিছে। ম্যাক্সওয়েল আফগানিস্তানের লগে যে ম্যাচটা হয়েছে, সে যতই পা ভাঙ্গা হোক, এবং ওইখানে সাপোর্ট দিছে ঠিক আছে, কামিন্স সাপোর্ট দিছে, ওইটা ওডিআই ম্যাচ, অনেক বল, এখানে টি-20-তে বল বেশি নাই। তাহলে বাটলার যদি পুরা 5 বল খেললে সেটা লাস্টে সিঙ্গেল লয়ে সেটা সে পরের ওভার স্ট্রাইকটা লয়, তাহলে ওই দিন ধোনি এই রোহিতে কি লেগে পারলো না? তো তুমি কইবা যে সাপোর্ট দিছে না, আরে সাপোর্ট তো এখানেও নাই, লাস্টে না, 46 রান। ওইদিকে ওই দিনের ম্যাচ, ওই দিনের ইনিংসটা আছে না, রোহিত শর্মা ইনিংসটা, ওই দিন না কিন্তু রোহিত শর্মার পাশে লাস্টেই টান আসলো রে ওই রামারিও শেফার্ড। তো রোমারিও ওই শেফার্ড। সেদিন একটা আসিল, আবার শেফার্ড এটাই সেদিন একটা কইতাছি। ইনিংস খেলছিল। তো তুমি কিন্তু যদি হ্যাঁ, এটা ঠিক হুম সেদিনকার রোহিত শর্মার, আর আমি যদি রোহিত শর্মার ইনিংসটার কথা
বাটলারের ইনিংসের লগে তুলনা নাও করি, যদি আমি রোহিত শর্মার ইনিংসটারে, রোহিত শর্মার টিম মানে মুম্বাই সেদিন হারছে, সেদিন আরসিবিও হারছে, তো রোহিত শর্মার ইনিংসটারে যদি আমি সেদিনের দীনেশ কার্তিকের ইনিংসটার সাথে তুলনা করি, আমি কিন্তু দীনেশ কার্তিকের ইনিংসটা আমি উপরে রাখবো। কারণ হ্যাঁ, এটা তো সেদিনকার অবশ্যই। ম্যাচটা আরসিবি হারছে, হারলেও হুম। দীনেশ কার্তিক যেই লেভেলের খেলা খেলা গেছে অসাধারণ। মানে কেউ কইতো না যে ওই দীনেশ কার্তিক এই করছে সেই করছে, মিস করছে। ওইরকম রোহিত শর্মা যদি ম্যাচটা কালকে, জর্জ বাটলার যে স্ট্রাইক রেটে খেলছে লাস্ট পর্যন্ত নট আউট যখন আসলো, অনেকটা কিন্তু সেম স্ট্রাইক রেট রোহিত শর্মা স্ট্রাইক রেট সেম, এমনই আসলো। মানে অলমোস্ট সেম। 5-7 দিক সেদিক হইতে পারে, কিন্তু রোহিত শর্মা লাস্ট পর্যন্ত লাস্ট ওভারে 7-8 বলে হিট করছে, কিন্তু এর আগে হ্যাঁ হিট করতে পারছে না যে জায়গায়, যেটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হইতেছে, এটা আমার মনে হয় হওয়ারও কথা। সেম কথা আমি বিরাট কোহলির ইনিংসটাতেও কমু। সেদিন আরসিবির হয়ে যে 100 সেঞ্চুরি করছিল 73 বলে, কত করছিল 112-13 সম্ভবত। টি-20 ম্যাচের মধ্যে একটা ব্যাটসম্যান মানে 73 বল খেলন ব্যাপার আছে, মানে যেটা শুভমন গিলও পারছে না। যেটির সেদিন হ্যাঁ 48 বল সামথিং খেলছিল, 48 বলে 89 রান ওপেনিং নেমটা, সেম জায়গায় আরসিবির হয়েছিল বিরাট কোহলি ওপেনিং নেমা আরো 4 ওভার বেশি খেলছে বিরাট কোহলি। তো হ্যাঁ, ওই দিন জানি না। অনেকটা স্লো খেলে লাইছে। তবে হ্যাঁ তুমি আরসিবির যে ব্যাটিং লাইন আপ দেখো, আর মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ দেখো, আর যদি তুমি রাজস্থানের ব্যাটিং লাইন আপ দেখো, ফার ফার মানে ডিফারেন্স আছে। ঠিক আছে নি? তুমি মানে রোহিত শর্মাটা যদি ব্রেকডাউন করি, রোহিত শর্মার এগেইনস্টে প্লেয়ার কেটা কেটা আসলো, টিম ডেভিড আসলো, রোমারিও শেফার্ড আসলো। মানে ওই তোমার কথাটা ঠিক আছে যে মোহাম্মদ নবী হ্যাঁ, আসলো। মোহাম্মদ নাবি আসলো, হেও হিট করতে পারে। ব্যাপারটা হইছে মানে ট্রাস্টেবল ব্যাটসম্যান আসলো যারা হিট করতে পারতো। আর রোহিত শর্মা নো ডাউট রোহিত শর্মা হিট করছে না, এটাও আমি মানতাছি, বাট আর তুমি যদি বিরাট কোহলির ইনিংসটার লোকে তুলনা করো, নো ডাউট বিরাট কোহলি, আমি এজ এ বিরাট কোহলির ফ্যান আমিও কইতেছি স্লো খেলছে, বাট বিরাট কোহলির এগেইনস্টে যে প্লেয়াররা আসলো তারার মানে এই প্রথম থেকে কারোর সাপোর্ট আসলো না এটাই। মানে তবে ওই দিন বিরাট কোহলি লাস্টের দিকে অনেকটা স্লো খেলা লেছে। তো এই জায়গায় মানে এজ এ টি-20 এত স্লো খেললে, মানে আমি এজ এ বিরাট কোহলি ফ্যান এটাও আমি এর সাপোর্টে না, যে অনেকটা ইভেন কি উইকেটও পড়ছিল না এরকম। আর কি কমু, কিছু কোয়ার নাই। আরসিবির কথা কইলে শেষ হইতো না, আর আরসিবির কথা কোনো পাপ হয়ে যাবে কখন। তো যে এইসব একটা টিমের লিয়ে জিনিস এইসব টিম নিয়ে আলোচনা করো না, মানে একটা পাপ। কারণ পাপ বলতে মানে যেসব ম্যানেজমেন্ট নিয়ে তারা খেলে, আর যেসব থিঙ্ক ট্যাঙ্ক তারা, মানে ভাই আমি সেলুট। আরসিবি রে ভাবছিলাম নেক্সট ম্যাচ তারা আহ, মে মাসের 9 তারিখ ডিসির লগে জিতবো, 12 তারিখ পিবিকেএস এর লগে জিতবো, কিন্তু তারা ব্যাড লাক, ডিসি ফর্মে অবস্থা। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় কি জানো, আরসিবি কবে ট্রফি জিতবো বা কবে কিছু করব, যখন আরসিবি ইন্ডিয়ান প্লেয়ারের প্রাধান্য দেওয়া শুরু করবো আছে না, ওই দিন দেখবা যে আরসিবি কই যায়। আর তারা ইন্ডিয়ান প্লেয়ারের প্রাধান্য দিত না। দিত না। যে 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 কেলিকা প্রাধান্য দিত না, আমি তোমার কই যে জায়গায় ওই মাল্লু আর টাল্লু তারা স্কাউটিং মেম্বারে থাকে। মাল্লু হ্যাঁ জীবনে এর ট্র্যাক রেকর্ড যদি আমি বাই করি, জীবনে মনে হয় কয়টা স্টেট লেভেল ম্যাচ খেলছে হ্যাঁ নিজেও কইতে পারে না। হ্যাঁ আবার বোলিং ফিল্ডিং কোচ হয়ে জায়গা, আবার স্কাউটিং মেম্বারে জায়গা। আমি ভাই নমস্কার এইসব প্লেয়ারে, না যে ভাই, জায়গায় তারা ম্যানেজমেন্ট তো চেঞ্জ হয়েছে, না লাস্ট অনেক 2-3 বছরে অনেক চেঞ্জ হয়েছে। অনেক কিন্তু সময় ভাই অনেক একটা সময় প্লেয়ার কি একটা হয়। ম্যানেজমেন্ট চেঞ্জ হইতেছে না তো। ওই অ্যাডাম গিরিফিথ বলার এত বছর ধরে মারমুখী বলার বোলিং ডিপার্টমেন্ট লয়ে তারা খেলে, ওই জায়গায় অ্যাডাম গিরিফিথরে তারা কেড়ে চেঞ্জ করে না আমারে কো। ইভেন কি ওই আমি মাল্লুর কথা যে কইছি স্কাউটিং মেম্বারে, হেরে কেড়ে চেঞ্জ করে না। বাকিরা তো তবু ঠিক আছে, অ্যান্ডি ফ্লাওয়ার আর মোবু, বাট এইবার আইছে, এবার আইসেরও তারা কি সিলেক্ট করছে তুমি আমারে কো। তারা ক্যামেরন গ্রিনরে 17 কোটি 50 লাখ টাকা দিয়ে মুম্বাই থেকে মানে ট্রেড করে কি মানে আসলো। সবটি বইতাছে অক্ষণ, প্লেয়ার সব দামি 4টা দামি প্লেয়ার প্লেয়ার শুধু সবটি খেলছে না, বইতাছে। যেগুলা যে 4টা প্লেয়ারের প্রাইস প্রায় 46 প্রায় 47 40 করোড় কোটি টাকা, 40 45 কোটি টাকা বেশি। বেশি। সবটি বয়ে যেতেছে। তো এইসব এইসব নিয়ে আলোচনা করে লাভ নাই, এইসব ফালতু টিম, এইসব নিয়ে আলোচনা করে লাভ নাই। এখন আমরা ওই সুনীল কিতাব মনে হয়েছে সুনীল জিনিসটা দেখে। প্রসেনজিৎ জানি কি করতেছে। না কইতাছি আমরা কলকাতার আর রাজস্থানে কই বিরাট কোহলির ডিসকাশন গেছে। এন্ন বিরাট কোহলি ট্রোল সুন্দর সুন্দর সমস্যা আমাদের ভিডিওতে, যদি কলকাতার রাজস্থানের ভিডিওতে যদি বিরাট কোহলি চলে আইয়ে বহুত বড় ভাই, বিরাট কোহলির কোনো টপিক ঢুকাইও না ভাই। ঠিক আছে চলো, কলকাতা এখন আর সুনীল নারায়ণের কথা বল। হ্যাঁ, কলকাতা আর রাজস্থানের টপিক ছাড়া অন্য কিছু ঢুকাই না ভিডিওতে। সুনীল নারায়ণ মানে
সুনীল নারায়ণের রেসপেক্ট করে আমি খুব কইতাছি। সুনীল নারায়ণ মানে বিগত আইপিএল এ লাস্ট কয়েকটা ইনিংসে দারুণ খেলতেছে। একটা ঠিক আছে, আমরা বুঝতে পারি যে একটা ইনিংস ফ্লুক হইতে পারে, সে আরেকটা ম্যাচও ফ্লুকে ভালো খেলে যেতে পারে। কিন্তু কালকের ইনিংসটা হেরে নামা, গৌতম গম্ভীর ঠিক আছে ওপেনিং নামা, পাওয়ার প্লেটা লুটার লিগা। কালকে হুম। পাওয়ার প্লেতে লুটতে পারছে না, আমি ভাবছি আমি তখন ম্যাচটা পাওয়ার প্লের পরে 5-6 বার দেখতে পাচ্ছি না। তাই আমি ভাবছি পাওয়ার প্লের পরে হ্যাঁ ওরা ভালো খেলতো না। তাই আমি একটা জায়গাতে গেছি সেটা দেখি হ্যাঁ 80+ নট আউট। আমি অবাক। তো আমি মানে সুনীল নারায়ণ রে ভালো কমু না বোলাররা খারাপ কমু আমি বুঝতেছি না। কারণ এশ্বিন এত এক্সপিরিয়েন্স বোলার, 500 উইকেট পাইছে টেস্ট ম্যাচে, ওয়ানডে ম্যাচ ইন্ডিয়ার অনেক খেলছে, মানে এত একজন লেজেন্ড ক্রিকেটের। মানে কইতে লাগবো যখন রিটায়ারমেন্ট নিব টেস্ট ম্যাচের তো এজ এ লেজেন্ড হিসেবে যাইবো এশ্বিন। তারপরে উজবেন্দ্র চাহাল, মানে যদি অক্ষণ ওয়ার্ল্ড এর মধ্যে দুইটা লেগ স্পিনারে যদি ভালো কাউন্ট করা হয়, চাহাল একটা আইবো আর একটা সম্ভবত অ্যাডাম জাম্পা আইবো। তারপর তারা আর বলে ট্রেন্ট বোল্ট। আমি দেখলাম যখন সুনীল নারায়ণ ব্যাট করতে আসছে, অশ্বিন বল করতেছে হোয়াইট বল, অফ স্টাম্পের বাইরে, হোয়াইট বলের বাইরে। এটা কি মানে খপ হ্যাঁ কি, মানে ভাগ না ভাল্লুক না কি, মানে হ্যাঁ কি দুই হাতে দুইটা ব্যাট দিয়ে ফেলে দুইটা ব্যাট লিয়ে রাখছে যে ভালো বল করলে মেরে দিব। সেম ওভারে রাসেল ব্যাট করতেছে, রাসেল দেখে আবার অশ্বিন ভালো বল করতেছে, মানে নর্মাল যে বল করে সেম বল। কিন্তু সুনীল নারায়ণ এলে দেখি এমন বল করে হোয়াইট 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 হোয়াইটের সাইড, মানে এটি কি লেভেলের বলার। বলার তো ভালো লেভেলের, কিন্তু কি লেভেলের থিঙ্কিং। আরে মারুক না একটা সুনীল নারায়ণ একটা ছক্কা মারুক, আরেকটা ছক্কা মারুক, মিস হিট করতে গেলেও তো আউট হতে পারে। যে ডটটা আমি তো বুঝি না রাসেলটা আমি ডরাবো নাকি আমি সুনীল নারায়ণটা ডরাবো যদি আমি বলার হই। নিশ্চয়ই আমি রাসেলটা ডরাবো, কিন্তু না, তারা দেখি কি করে সুনীল নারায়ণটা ডরাই এমন বল করতেছে। তবে সুনীল নারায়ণ খুব ভালো খেলছে, আর বলাররা এর থেকেও খারাপ বল করছে। এবারের এবারের কলকাতার অপোজিশনের বলাররা আমার কাছে মনে হয় যে রাসেলের থেকে এখন বেশি ডরাইতেছে সুনীল নারায়ণের। রাসেল রে রাসেল কিছুই করতে পারছে না, করার দরকারে পড়ছে না না। সুনীল নারায়ণ ওপেনে আইসারা সারা যা কিছু করে রাসেলের দরকারে পড়ে না যে হে কিছু তাণ্ডব করে যেত। তো এই সুনীল নারায়ণ কলকাতার টিমটারে আরেক লেভেলে লয়ে যেতেছে, এবং ওইটার পিছনে এই ক্রেডিট দেওয়া যায় আমাদের গম্ভীরকে, যে গম্ভীর সুনীল নারায়ণের উপর এত ভরসা করছে এবং সেই ভরসার মানও রাখতেছে সুনীল নারায়ণ, এটা মানা যায়। এর ওই একটা ইয়ে কথা আছে যে তিনটা খেলা গেছে যেটা লখনৌ তিনটা জিতছে, গম্ভীর ওইখানের মেন্টর ছিল। এবার গম্ভীর কলকাতার মেন্টর হয়ে পড়ছে, লখনৌরে দিছে বসাইয়া, এবার আর কলকাতা এই লখনৌর বেল ঠিকছে না। তো এই জায়গাতেও গম্ভীরের ক্রেডিট একটা আছে, এটা টিম ম্যানেজমেন্টে। নো ডাউট, নো ডাউট। কলকাতার ভিতর মানে কলকাতা ফ্র্যাঞ্চাইজির ভিতর গৌতম গম্ভীরের যে এই মানে কন্ট্রিবিউশনটা, ইভেন তারা মানে কল্পনাও করতে পারতো না কতটুকু কন্ট্রিবিউশন আছে এই টিমটাতে। আমি কখনো মানে আমি যদি কই এই টিমটাতে গৌতম গম্ভীরের সরাই তো টিমটা কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু করতে পারতো না। গৌতম গম্ভীরের সরাই দিলি সরবার কিচ্ছু করতে পারতো না। আর এই তুমি যে অশ্বিনের বোলিং নিয়ে কথা কইছো, ঠিক একদম। অশ্বিনের টি টোয়েন্টি পারফরমেন্স নিয়ে কিন্তু এবার কোশ্চেন মার্ক আছে। এই লাস্ট 6-7টা ম্যাচ যতটি খেলছে, না না উইকেট পাইছে, না রান কনজার্ভ করার চেষ্টা করছে, কিচ্ছু করছে না। তারা তো তবেও তারা হেরে রেগুলার চান্স দিতেছে। কালকের ম্যাচটাতে আমি যদি দেখলাম তারা আশ্বিন রে হেটমেয়ারের আগে রুবেন পাওয়ালের আগে নামাই দিছে। এটা তারা কি টেকটিক ইউজ করছে কইতে পারি না। হয়তোবা তার টেকটিকটা কালকে ফল্ট হয়েছে। ইভেন তারা এমন অনেকটি ম্যাচ গেছে কুমার সাঙ্গাকারা অশ্বিন রে অনেকটা আপ দা অর্ডার পাঠাইছে। তো কালকের হয়তোবা টেকটিকটা মিস হয়েছে গা। আমি ভাবছিলাম হেটমেয়ার আইবো, কারণ লেফট রাইটি কম্বিনেশনের ভিতরে একটা বলার মানে দুইটা বলার বল করতে প্রবলেম হইব, কিন্তু তারা এটা করছে না। তো এটাই তারা যার যার থিঙ্কিং, কিছু করার নাই। তো গতকালকের ম্যাচের ডিসকাশনটাও এখনই শেষ করছি, এখন আমরা আচ্ছা, আমার এটা আগে। ডিসকাশনটা শেষ করে আমার একটা কোশ্চেন। হ্যাঁ, সুনীল নারায়ণের শোনা যাইতেছে আর বোলিং অ্যাকশন নিয়ে সে আবার একটা বাবাল হইতে পারে, যেটা শোনা যাইতেছে। এর আগে দুইবার কিন্তু এর 1-1.5 বছরে ব্যান্ডও আসতো, বল টল করতে পারছে না, যার লিগে হুম, সুনীল নারায়ণের ক্যারিয়ারও ওয়েস্ট ইন্ডিজ টিমের থেকে প্রায় শেষ। তারপর আচ্ছা হুম। যাই হোক, এখন আবার হ্যাঁ বল অ্যাকশনটা চেঞ্জ করছে, বলও করতেছে। তো লাস্ট 1-2 ম্যাচে শোনা যাইতেছে যে বোলিং অ্যাকশন নিয়ে আবার রিপোর্ট করার একটা চান্স দেখা যাইতেছে।
তা আমি কইতেছি যদি এখন যদি রিপোর্ট যদি করে তাহলে হ্যাঁ বল করতে পারতো না যতদিন না ক্লিয়ারেন্স চাইবো। তো যদি রিপোর্ট করে বা ব্যান্ড হয়ে যায় তখন কি সুনীল নারায়ণ কি কলকাতা টিমের চান্স পাইবো এজ এ শুধু শুধু এজ এ ওনলি ওপেনার ব্যাটসম্যান? এটাও একটা কোশ্চেন মার্ক হয়ে যাবে গা। যেহেতু রেগুলার এরকম ভাবে পারফরমেন্স করতেছে, আমার মনে হয় কিছু একটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, যেহেতু এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করতেছে, কিছু মানে কোনো রকমের কোনো মাইনাস পয়েন্টই নাই। তো এই জায়গায় মেবি আনতে পারে। আর তুমি যেটা বলছো এটার ভিতরে একটা কোশ্চেন মার্ক হইতে পারে, এটা আমি শুনছি না, তোমার থেকে এখন শুনলাম, হইতে পারে। আন- আনতে পারবো, কিন্তু গম্ভীর ম্যানেজমেন্টে থাকতে লাগবে। গম্ভীর গম্ভীর, তো মানে ম্যানেজমেন্টে আছেই। না না মানে তো নেক্সট ইয়ারে যদি হতে এমনও হইতে পারে যে ম্যানেজমেন্ট থেকে হেরে সরা দিতে পারে, বা হে আরেক জায়গায় গেছে গা, থাকবো যে এমন না যদি না না, থাকে। আমি এই সিজনের কথা বলতেছি, নেক্সট নেক্সট ম্যাচ আহ, গুলিতে আর কি। আর গম্ভীর কিন্তু কলকাতা, কিন্তু হে যখন 2 বছর জিতাইছে গম্ভীর কিন্তু যাইলো না হইলে। গম্ভীর কিন্তু প্লেয়ার হিসেবে কলকাতা ছাড়ছে, নইলে কিন্তু আজকেও পর্যন্ত হে কলকাতাতেই থাকতো। হেয়ার পরে দেখতে যায় আরো 2-3টা হয়তো ট্রফিও জিততে গেল হইলে কলকাতা। আমি শুনছি গৌতম গম্ভীর মানে লাস্টের ক্যারিয়ারটা দিল্লির হইয়া খেলতে চাইছে। ওইটাই, দিল্লিরে হ্যাঁ। মানে একটা ইমপ্রুভ করার খেলতে ইমপ্রুভ করার চেষ্টা করতে আসলো। মানে এর স্টেট ক্রিকেট এলিগা ছাড়ছে। না না, আমার মনে হয় না ইমপ্রুভ না তো। আমার মনে হয় না হে তো কলকাতা, দিল্লির প্লেয়ার না, না, হে তো আমার দিল্লির মনে হয় না প্লেয়ার। কলকাতায় যে প্লেয়ার হিসেবে তারা রিলিজ করছে। এটা যতটুকু গম্ভীরের নিজের ডিসিশন আছিল, মানে গম্ভীর, গম্ভীর হ্যাঁ, নিজের তুমি ডিসিশন তুমি নিজের যেটা করছো ডিসিশন। এটি রাইট। নিজে দিল্লি টিমে খেলার একটা ইচ্ছা আসলো, ক্যাপ্টেন হিসেবে হয়ে গেছে। যে 3-4টা ম্যাচে ভালো পারফরমেন্স, নিজেও খারাপ খেলছে, টিমও খারাপ খেলতেছিল। এর লিগে যে টাকা দিয়ে হেরে দিল্লি বাই করছিল টাকাটা ফেরত দিয়েছে, তখনই সম্ভবত শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি দিচ্ছিল যতটুকু হ্যাঁ আমার হ্যাঁ মনে হ্যাঁ, আছে, এটা অনেক আগের কথা। ঠিক আছে। তো তোমার কথাটা শুনলাম আজকের, আহ, গতকালকের ডিসকাশনটাও এখন শেষ করলাম। তো এখন আমরা আগামীকালকের ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস পাঞ্জাব কিংস এর প্রি ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো চলো এবার শুরু করি। তো কি মনে হয় কালকের মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংস এর মানে ম্যাচটা তো হইব, তো প্লেইং ইলেভেন কি হইতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংস এর? প্লেইং ইলেভেন তো মুম্বাই অন পেপার তারা অনেক স্ট্রং টিম, যে টিম খেলাইতে আছে, কিন্তু তার বোলিং বোলিং ডিপার্টমেন্ট অনেক স্ট্রং, কিন্তু তারা ওইভাবে পারফরমেন্স করতে পারতেছে না এক্সেপ্ট বুমরা। বুমরা বাদে বাকিরা সবাই মানে যে জেরাল করে উইকেট পাইতেছে, কিন্তু দুই রানও লিক করতেছে, মানে বুমরা উইকেটও পাইতেছে, রানও আটকাইতেছে। তো ওইটাই তারা একমাত্র যার লিগে কিন্তু বুমরারে অনেকে ট্রলও করতেছে ক্যাপ্টেন্সি নিয়ে সেটা, যে সেদিন আমি সুনীল গাভাস্কারও শুনছি যে বুমরারে ফার্স্ট ওভারে পাওয়ার প্লেতে জাস্ট এক ওভার ক্যারে দেয়, আম, তারপরে আবার মিডল দিয়ে ক্যারে দেয়, মানে কন্টিনিউ দিয়ে ওভার ক্যারে করায় না। কিন্তু সুনীল গাভাস্কার সম্ভবত বয়স হয়েছে যাকে বুঝলা গেছে গা, মানে অনেক বড় লেজেন্ড। লাস্ট সিজন রোহিত শর্মাও কিন্তু বুমরারে এইভাবে ইউজ করছে, কারণ লাস্ট সিজনও তার বোলিং মানে এরকমই চলতেছিল, মানে রান লিক করতেছিল বুমরা জাস্ট। সেটা বুমরা প্রথম দেখো একটা ম্যাচ খেলতে পারছে না, যখন বুমরা ফিরে আইছে তখন পাওয়ার প্লেতে এক ওভার বল করতো, পাওয়ার প্লের পরে আইতো 10-12 ওভার পরে আরেকটা ওভার করতো, আর ডেথ ওভার এক ওভার করতো, মানে যেভাবে এখন বুমরা ইউজ করা হইতো সেম ভাবেই। কারণ এছাড়া আর কোনো ভরসা নাই বুমরা বাদে। বুমরার এলাকায় 4 ওভার 4টা স্পেলে ইউজ করতেছে, লাস্ট সিজনও করছিল, এবছর হার্দিক পান্ডিয়া এরকম ভাবে ইউজ করতেছে। তবে অন পেপার অনেক স্ট্রং টিম। তবে আমি কমু মুম্বাই ইন্ডিয়ান্স লাস্ট ম্যাচটা যদি জিততো, কারণ লাস্ট ম্যাচটা তারা হোম গ্রাউন্ডে আসতো ওয়ানখেড়েতে, ওইটা তো হেরে গেছে। তো এখন তারা যে নেক্সট 4টা ম্যাচ ইনক্লুডিং কালকের ম্যাচটা, তারা রেডি সবই আউট অফ হোম গ্রাউন্ড। তো আমার মনে হয় তারা এখন এমন ব্যালেন্সটা যাই হোক, পয়েন্টস টেবিল অনেক নিচে, হাইলাইটেরা অনেক নিচে গেছে গা। আর এখন তারা লিগে আরো টাফ হয়ে যাবো আস্তে আস্তে। আর পাঞ্জাব কিংস এর ব্যাপারে যদি কই, তারা প্লেইং ইলেভেন তারা কি করে, তারা অনেকটা আরসিবির মতোই, যে প্লেয়ার ভালো খেলে ওই প্লেয়ারে মানে প্লেইং ইলেভেনে রাখে না। আশুতোষ শর্মা লাস্ট 2-3টা ম্যাচে মানে 2টা ম্যাচ তো সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জিতে দিছিল প্রায়। একটা ম্যাচে দেখলাম আগে ব্যাট করলো পাঞ্জাব, কিন্তু হ্যাঁ প্লেইং ইলেভেনে নাই। এজ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এর আনছে, যেটা একটা ব্লান্ডার। প্লেইং ইলেভেন থাকলে ঠিক আছে তখন, আচ্ছা যাই হোক। তো পাঞ্জাব কিংস এর একটা যেটা নোটিস করার বিষয়টাও, তারা এই বছর যে ম্যাচটি হারছে সব টিম ম্যাচ তারা লাস্ট ওভার পর্যন্ত গেছে, মানে তারা ফাইট করে। তো
কালকেও আশা করি এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। তবে আমি যদি কই এই সেম মানে মুম্বাই ইন্ডিয়ান্সের কোন রকমের চেঞ্জেস এর আমি মনে করি না কোনো দরকার আছে প্লেইং ইলেভেনে। স্ট্র্যাটেজিক্যালি তারা সব স্ট্র্যাটেজিক্যালি স্ট্রং আছে, মানে আপ টু দা মার্ক। অন্য বলাররা বুমরা এক্সেপ্ট বুমরা কেউ পারফরমেন্স করতে পারতেছে না, এটাই মানে আমারও সেম পয়েন্ট অফ ভিউ। আর পাঞ্জাব কিংস এর যদি আমি প্লেইং ইলেভেনে কই আর কি, এটাও একটা আনপ্রেডিক্টেবল টিম হয়। তো তারা মানে ব্যারিস্টরে বয় দিলে পারে, আমি কত ভিডিওতে কইছি, কত ডি প্রি ম্যাচ শোতে কইছি, ব্যারিস্টরে তারা কেড়ে খেলাইতেছে এরকম ভাবে, এত ভাবে বাজে পারফরমেন্স করার পরও। বেয়ারস্টো প্লেয়ার অনেক ভালো, কিন্তু হেয়ার পারফরমেন্স খুব খারাপ। একটা ম্যাচ ভালো খেলছে, আমিও প্রথম কইছিলাম যে মানে এক দুইটা ম্যাচ খারাপ খেলছে পরেই অনেকগুলো প্লেয়ার ড্রপ করার লেগে, কিন্তু দুইটা দিন খুব ভালো। 4 নম্বর ম্যাচটা ভালো খেলছিল, কিন্তু ও চারটা ম্যাচ এখন 6টা ম্যাচে জাস্ট একটা পারফরমেন্স। তো হেরে ড্রপ না করলে ভুল হইব নেক্সট ম্যাচ থেকে। জনি বেস্টরে হেরে ড্রপ করে আমি কমু লিভিংস্টোন ওপেন করার। প্রভ সিমরান হেও জানি কি, হ্যাঁ ওপেনার, অনেক কথা শুনছি এর ব্যাপারে। সচিন টেন্ডুলকর বলছে হ্যাঁ যখন শট মারে ব্যাট থেকে নাকি সুইট সাউন্ড আয়ে, কিন্তু এরকম কিছু দেখা যাচ্ছে না। প্রতিটা ম্যাচে হ্যাঁ বল মানে ফেস করতেছে ভালো, মানে সেট হয়ে সে আউট হইতেছে 3 নম্বরে। তো লাস্ট একটা ম্যাচে দেখলাম অথর্ব তাইরে ওপেনিং করেছে প্রভ সিমরান থাকা সত্ত্বেও, যে ম্যাচে শেখর ধাওয়ান ইনজুর আছে। সম্ভবত শেখর ধাওয়ান কালকে আরো নেক্সট 2-3টা ম্যাচ অ্যাভেলেবল থাকতো না। তো স্যাম কারানি ক্যাপ্টেন্সি করব। আর আমি যাব নেট লিস্ট জনি বেয়ারস্টোরে ড্রপ করার লিগা। তারা স্কোয়াডে রিলি রসু আছে, রসুরে ট্রাই করো। আর না হইলে লিভিংস্টোন রে ওপেন করাক, রিলি এটি রসুরে ব্যস্ত জায়গাতে আনুক, নিচে মিডল অর্ডারে সেকেন্ডারে আনুক, যা খুশি করো। চেঞ্জ করা দরকার। কারণ অনেক চান্স পাইলেছে, এটি আমি কইতেছি যে এজ এ মানে এত বড় মাপের প্লেয়ার এত চান্স পাইলে মানে, কারণ টিমের কিন্তু ক্ষতি হইতেছে। আমি এই পার্সপেক্টিভ, আজকে যদি প্যারিস্টো খারাপ খেলতো, টিমের পারফরমেন্স ভালো আসলো, তুলে নো ডাউট হ্যাঁ একটা প্লেয়ারের ব্যাক করতেছে, ঠিক আছে। যেমন রাজস্থান রয়্যালস ইএসএসপি জেসপালের কিন্তু পারফরমেন্স নাই, একদম নাই কইলেই চলে, তবু হেরে ব্যাক করতেছে। আবার রাজস্থান রয়্যালস কিন্তু ম্যাচ জিততেছে, কোনো প্রবলেম নাই, কিন্তু পাঞ্জাব তো ম্যাচ জিততেছে না। তো ওই জায়গায় তো টিমের চেঞ্জ করা দরকার আমি মনে করি। এটাই ঠিক কইছো যে লিভিংস্টোন ওপেনিং করাইলে পারে, অথবা তারা রেইলিরুসের ওপেনিং করাইলে পারে। আহ, এটাও যদি না করে তাহলে তারা অথর্ব তাইডে আর প্রাপসিমরন সিং এর ওপেনিং করাইলে পারে। আমি বুঝতেছি না তারা কিরকম মানে তারা কেড়ে প্রাপসিমরন সিং এর তারা মানে ফার্স্ট জোনে খেলাইতেছে, আমি বুঝতেছি না। হয়তো বা 2-3টা ম্যাচে ঠিক আছে যে ওই ঋষিকার দেবন আর বেরিস্ট ওপেনিং করতেছে, এই কারণে প্রাপসিমরন সিং এর ফার্স্ট ডাউন ব্যাটিং করে দিতে। তো আমি তো প্রাপসিমরন সিং এর সেই সেম কথারই, স্টার্ট পাইতেছে, ইন্টেন্ট দিয়ে খেলতেছে, বাট ক্যাপিটালাইজ করতেছে না, এটাই তার মাইনাস পয়েন্ট। তবে পাঞ্জাব কিংস এর বোলিং লাইন আপে নিয়ে একটু কিছু যদি তুমি দেখো, কোন রকমের তার চেঞ্জেস। বোলিং লাইন আপ তো হর্ষদীপ সিং, হর্ষল পটেল, স্যাম কারান, সেম কারণ এই তিনটা রাবাডা। বোলার, মানে এই তিনটা বোলারের কথা কইতাছি। এই তিনটা বোলার অনেকটা সেম স্পিডের বোলার, সেম ভেরিয়েশনের বোলার, মানে স্পিডও প্রায় সেম থাকে এই তিনটা বোলারের। স্লোয়ার বল এরকম ইউজ করে। রাবাডা তো নো ডাউট ভালো বলার, কিন্তু রাবাডা লাস্ট ইয়ার থেকে ওই রকম পারফরমেন্স ওয়ানডে ম্যাচে আর টি-20 তে নাই তার। সম্ভবত আমি প্রথমেই কইছিলাম, মানে যখন আমরা টিম অ্যানালাইসিস করতেছিলাম, স্কোয়াড অ্যানালাইসিস, যে রাবাডার জায়গা নাথান এলিস রে দিয়ে শুরু করা দরকার। দেখা যায় তো কি করে, কারণ রাবাডা কিন্তু লাস্ট এক দুইটা ম্যাচে ভালো বল করছে, কিন্তু ভালো বল করে লাস্ট পর্যন্ত সেই পারফরমেন্সটা হ্যাঁ রাখতে পারে না। লাস্ট ওভার পর্যন্ত, লাস্ট ওভারে আবার টান টান লিক করে নেয় আর কি। এই জায়গায় একটা তারা করতে পারে যে প্রাপসিমরন সিং আর অথর্ব তাইডে যদি ওপেনিং করে, বেরিস্টোর জায়গা তারা নথন এলিস রাইনা সেটা বোলিং ডিপার্টমেন্ট আরো স্ট্রং করতে পারে। কারণ নথন এলিস কিন্তু পাঞ্জাবের হয়ে ভালো পারফরমেন্স করছিল যতটুকু, মানে আমরা লাস্ট সিজনে হ্যাঁ দেখছিলাম। রিসেন্ট তো ওই অস্ট্রেলিয়া জায়গায় তারা টিমও ভালো খেলছে। এইটাই। তো তোমার কি তা মনে হয় যে কালকে কে জিতবো? কালকে তো হোম গ্রাউন্ডে, পাঞ্জাবের হোম গ্রাউন্ডে খেলা। তো ফেভারিট যে হোম গ্রাউন্ড তারাই থাকবো, কিন্তু মনে হয় কালকে এমআই জিতবো। কারণ এমআই যদি কালকে যদি না জাগে তাহলে তারা আর এই 2024 আইপিএল আর জাগতে পারতো না।
কালকে তারা শুধু লাস্ট আশা করি, কারণ এমনি টেবিলের অনেক নিচে আছে। আর কালকে যদি না জিতে আর কি, তাহলে তারা নেক্সট যতগুলো আমি সবগুলা জিততে লাগবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবেই বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।